বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি কন্টিনিউ করব আমরা যে বইটা পড়ছিলাম উইমেন ইন ইসলাম, এই বইটা নিয়ে। বইটা লিখেছেন ফাতেমা ওমর নাসিফ। এই বইয়ের যে সূচনা সেটা নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা শুরু করব উইমেন ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন। এটা হচ্ছে চ্যাপ্টার 1। মানে হলো যে ইসলাম আসার পূর্বে মহিলাদের সিচুয়েশনটা কেমন ছিল সেটা নিয়ে লেখিকা এই জায়গায় আলোকপাত করেছেন, এবং এখানে তিনি দেখাতে চাচ্ছেন যে প্রিভিয়াস যে সমস্ত সিভিলাইজেশন ছিল সেইখানে মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হতো। তো সিভিলাইজেশন বললে তো আমরা বুঝি যে সভ্যতা। এখন একটা সভ্যতার আসলে কোনো ইউনিক ডেফিনেশন নাই। আমি একটা দেশকে বা একটা জাতিকে সভ্য বলার জন্য কোনো স্পেসিফিক ডেফিনেশন কিন্তু গ্লোবালি এগ্রিড এমন কোনো কিছু নাই। সো বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা আসছে। এখন সভ্যতা আসলে কতটুকু সভ্য সেটা বোঝার একটা মাপকাঠি হচ্ছে যেমন তারা তাদের মহিলাদেরকে কিভাবে ট্রিট করতো, সামাজিক্যালি বা অর্থনৈতিক দিক থেকে কিভাবে ট্রিট করতো। তো সেই জিনিসটার উপরে কিছুটা আলোকপাত ফাতিমা ওমর এই বইয়ের মধ্যে করেছেন, এবং তিনি সেটার বিষয়ে বিভিন্ন রকমের রেফারেন্স দিয়েছেন। এই বইটার একটা ভালো জিনিস হচ্ছে যে বইটাতে প্রচুর পরিমাণে রেফারেন্স দেয়া আছে। সো এখান থেকে আসলে আমাদের ফার্দার ডিপার স্টাডি করারও সুযোগ আছে। তো তিনি এই চ্যাপ্টারে তিনি কাভার করেছেন চাইনিজ সিভিলাইজেশন, তারপরে ইন্ডিয়ান সিভিলাইজেশন, রোমান, তারপরে ব্যাবিলনিয়ান, অ্যাসিরিয়ান, তারপরে আছে গ্রিক সিভিলাইজেশন ইত্যাদি ইত্যাদি। তা আমরা সেগুলা নিয়ে কয়েকটা ভিডিওতে আসলে আলোচনা করব। আজকের ভিডিওতে আমার ফোকাসটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন নিয়ে। সেই সিভিলাইজেশনের গল্পে যাওয়ার আগে তিনি বলছেন যে মহিলাদের আসলে হিস্টোরিক্যালি যে সমস্ত ডকুমেন্ট বা যে সমস্ত এভিডেন্স পাওয়া যায়, যে সমস্ত প্রমাণাদি পাওয়া যায়, সেখান থেকে দেখা যায় যে মহিলাদের ট্রিটমেন্টটা আসলে ইউনিক কোনো ট্রিটমেন্ট ছিল না। একটা প্যাটার্ন পাওয়া যায়, একটা ট্রেন্ড পাওয়া যায়, সেটা হচ্ছে যে মহিলাদেরকে অ্যাবিউজ করা হতো এবং অপ্রেস করা হতো বিভিন্নভাবে। আর কিছু জায়গায় যেমন ইজিপশিয়ান সিভিলাইজেশনে পাওয়া যায় যেখানে মহিলাদের আসলে একটা পজিশন অফ পাওয়ার বা অথরিটি ছিল, বাট যেটা উনি বলছেন যে ওভারআর্চিং বা মেইন প্যাটার্ন যেটা, গ্র্যান্ড প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে যে মহিলাদেরকে আসলে কোনো রকমের ভালো ট্রিটমেন্ট দেওয়া হতো না। তো এগুলা পড়ার পরে আমরা যখন ইসলামিক সিভিলাইজেশনের যে এক্সপেকটেশন বা যে রুলগুলো সেট করা হয়েছে শরিয়াতে, সেগুলো নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে শরিয়া মহিলাদেরকে কতটুকু অধিকার দিয়েছে। তো তখন আপনার জন্য কিন্তু একটা কম্প্যারিজনের বেঞ্চমার্ক আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে চাইনিজ সিভিলাইজেশনে মহিলাদেরকে কেমনে ট্রিট করা হইতো ভিজাভি ইসলাম কিভাবে তাদেরকে ট্রিট করে, রোমানরা কিভাবে মহিলাদেরকে ট্রিট করতো, ইসলাম কিভাবে ট্রিট করে। এগুলা বুঝতে আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। তো চাইনিজ সিভিলাইজেশন নিয়ে কথা বলার সময় ফাতিমা ওমর বলছেন যে বিফোর দি অ্যারাইভাল অফ কনফুসিয়াস মাদার্স ওয়ার ট্রিটেড উইথ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ রেসপেক্ট। কনফুসিয়াস, যিনি কিনা চীন সভ্যতার একজন অত্যন্ত নামকরা ফিলোসফার, দার্শনিক, ওনার আসার আগে মেয়েদেরকে বা মাদেরকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হতো, এবং সেখানে কিন্তু যে পরিবারের যে ইউনিটটা, বাবা মা সন্তান ইত্যাদি ইত্যাদি, তাদের একটা ভ্যালু ছিল যে সমাজে তারা একটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, এবং সেই ফ্যামিলির একজন ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে মাকে অত্যন্ত শ্রদ্ধা করা হতো। তো হিস্টোরিয়ানরা বা ইতিহাসবিদরা কি বলেন যে ফিউডাল সিস্টেম যখন শুরু হলো তারপর থেকেই কিন্তু মহিলাদের যে সমাজে সম্মান ছিল এবং শ্রদ্ধা ছিল সেটা আস্তে আস্তে উবে যেতে লাগলো, গায়েব হয়ে যেতে শুরু হলো, এবং একটা সময় যে কিন্তু সেটা একদম তলানিতে ঠেকলো। তো উনি কন্টিনিউ করে বলছেন যে আন্ডার দ্য রেইন অফ কনফুসিয়াস দ্য ফাদার হ্যাড টিরানিক্যাল অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার রিগার্ডিং অল ম্যাটার্স অফ হিজ ফ্যামিলি। বাবার কিন্তু সর্বময় ক্ষমতা ছিল পরিবারের প্রতিটা জিনিসের উপরে। সে ইভেন তার স্ত্রী এবং সন্তানদেরকে চাইলে খোলা বাজারে নিয়ে একটা পণ্যের মতো বিক্রি করে দিতে পারত। চিন্তা করেন যে কি পরিমাণে পাওয়ার তাদেরকে দেয়া হয়েছে এবং সোসাইটিটা কী রকমের ছিল। আমরা যে সভ্যতা বলছি এটা বোঝার চেষ্টা করি যে কীরকম সভ্যতা। ফিমেল ইনফ্যান্টিসাইড ওয়াজ ওয়াইডলি প্রেভালেন্ট অ্যামাং Chinese people and was praised whenever the number of girls exceeded the need and means of their family. অর্থাৎ শিশু সন্তান, কন্যা সন্তান যদি হতো এটা মেরে ফেলা খুবই কমন ছিল, বিশেষ করে যদি পরিবারে দেখা যেত যে পুরুষ সন্তানের থেকে মেয়ে সন্তান বেশি হয়ে যাচ্ছে। তাদেরকে কি করা হতো, তাদেরকে কোনো একটা ফিল্ডে নিয়ে ফেলে দিয়ে আসা হতো যাতে করে তারা
মরে যায় অথবা তাদেরকে কোনো পশু এসে খেয়ে ফেলে। তা চিন্তা করেন আমরা কিন্তু বাংলাদেশেও আজকাল এই ধরনের খবর পাই যে হচ্ছে কতটা ভয়াবহ। আমরাও যে নিজেদেরকে সভ্য একটা দেশ বা এখনকার বিশ্বে আমরা যে নিজেদেরকে সভ্য বলে দাবি করি, আসলে কতটা সভ্য আমরা এখান থেকে কিছুটা প্রমাণ কিন্তু পাওয়া যায়। তারপরে ফাতিমা ওমর বলছেন যে একজন মহিলা তার সারা জীবনে তার কিন্তু একটা মেইল অথরিটির কাছে সাবমিটেড থাকতে হতো, অর্থাৎ একটা মেইল অথরিটি তার লাইফের প্রতিটা জিনিস তাকে বলে দেবে কি করতে হবে। তার বাবা, তার হাজব্যান্ড, তার ভাই অথবা তার সন্তান তাকে গাইড করবে এবং তাকে ডিকটেট করবে বেসিক্যালি যে তুমি এভাবে চলবা, এভাবে খাবা, এভাবে থাকবা, ইত্যাদি ইত্যাদি। শি ওয়াজ ডিপ্রাইভড অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল রাইটস, তার কোনো অর্থনৈতিক অধিকার নাই, তার কোনো সামাজিক অধিকার নাই। শি ওয়াজ আনএবল টু ম্যানেজ হার ওন অ্যাফেয়ার্স, সে কোথায় যাবে, কি করবে না করবে সব কিছু তার জন্য একজন পুরুষ গার্জিয়ান ডিসিশন দিয়ে দিবে, এবং তার কোনো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কোনো সুযোগ নাই, কারণ তার কোনো শিক্ষার অধিকার ছিল না। হাজব্যান্ড ওয়াজ ইউজুয়ালি চোজেন বাই দ্য ফাদার উইথ দ্য হেল্প অফ আ ব্রোকার, একজন দালাল দিয়ে তার বাবা তার জন্য একটা হাজব্যান্ড ঠিক করে দিত। এখন যেভাবেই হোক সেই দালাল একটা তার জন্য কিছু একটা ম্যানেজ করে দিলেই হলো, ব্যাপারটা এরকম ছিল। মহিলারা থাকতো ঘরের ভেতরে, কিন্তু তারা থাকতো সেপারেট রুমে, এবং ওই রুমের ভেতরেই তাদের জীবনের বেশিরভাগ সময়টা কেটে যেত, এবং তাদের কিন্তু অন্যান্য পুরুষদের সাথে মেশার সম্ভাবনা এবং অ্যাক্সেস খুবই কম ছিল। শুধুমাত্র ধরেন যারা নর্তকী বা যারা গায়িকা তাদের সোশ্যালি ওই রকম অ্যাক্সেস ছিল, বাট বোঝাই যাচ্ছে সেটা শুধুমাত্র আনন্দ ফুর্তি পারপাসে ছিল। বিয়ের পরে একজন মহিলার কাছে এক্সপেকটেশন ছিল যে সে তার হাজব্যান্ডের সাথে বা তার হাজব্যান্ডের বাসায় চলে যাবে, তার নামের শেষে হাজব্যান্ডের নাম আসবে, তারপরে কি সে তার জীবনের বাকির অংশ কাটিয়ে দিতে হবে হাজব্যান্ড এবং তার যত বাবা মা ভাই বোন যে আত্মীয় স্বজন আছে তাদের সেবা করে, এবং তাকে ফুললি অবিডিয়েন্ট থাকতে হবে তার হাজব্যান্ডের প্রতি। সো তাদেরকে নাম দেওয়া হতো কি ফুকং, যেটার মানে হচ্ছে সাবমিশন, অর্থাৎ একজন ম্যারিড মহিলাকে চাইনিজরা বলতো ফুকং। তারপরে কি বলা হচ্ছে, ওয়েন দ্য হাজব্যান্ড ডাইড, যদি হাজব্যান্ড মারা যেত তাহলে ওই মহিলার কিন্তু আর কোনো বিয়ে করার সুযোগ নাই, এবং ইন মেনি কেসেস তাকে এক্সপেক্ট করা হতো কি যে সে তার হাজব্যান্ডের সাথে সাথে নিজেকেও স্যাক্রিফাইস করে দিবে, অর্থাৎ একটা এক্সপেকটেশন ছিল যে তাকে পুড়িয়ে মারা হবে। তো আমার হাজব্যান্ড মারা গেছে, তাহলে সাথে সাথে আমাকে হত্যা করা হবে এবং পুড়িয়ে মারা হবে। কত ভয়াবহ জাহিলি কারবার। ফাতিমা ওমর এরপরে বলছেন যে লিটারারি ওয়ার্কস অফ এ নেশন হ্যাভ অলওয়েজ বিন আ গুড সোর্স অফ আইডেন্টিফাইং ইটস সোশ্যাল লাইফ, ট্র্যাডিশন অ্যান্ড কাস্টমস, অর্থাৎ তাদের যে সমস্ত লেখা আছে সেই সময়কার, সেটা গদ্য পদ্য হতে পারে, বিভিন্ন রকমের রচনা হতে পারে, যেটাই পাওয়া যায় না কেন, সেটা দেখে আসলে একটা আন্দাজ পাওয়া যায় যে সেই সময়কার সোশ্যাল লাইফটা কেমন ছিল এবং সেই সময়কার ট্র্যাডিশনগুলো কেমন ছিল, মানুষ কীরকম ছিল, সেটা একটা ধারণা আজ পাওয়া যায়। তো সেই বুক অফ সিভিলাইজেশন বইতে, যেটা থেকে ফাতেমা ওমর কোটেশন করেছেন, সেখানে একজনের একটা চিঠির কথা বলা হচ্ছে, এবং ওই ভদ্রমহিলার নাম হচ্ছে বান হোবান। তো তিনি একটা খুব বিখ্যাত চিঠি লিখেছিলেন ওনার সময়কার। সেই চিঠিতে উনি কি বলছেন, যে ওনার সোসাইটি বা ওনার সমাজের, চাইনিজ বা চীন সভ্যতার সেই সমাজের সেই সময়কার মহিলাদের বিষয়ে তিনি কথা বলছেন, এবং তার কথা কি, উই অকিউপাই দ্য লোয়েস্ট ক্লাস অফ হিউম্যান রেস, মানব জাতির মধ্যে আমরা সবচাইতে নিম্ন স্তরের, নিম্ন শ্রেণীর প্রাণী। উই আর দ্য উইকেস্ট অফ ম্যানকাইন্ড, আমরা সবচাইতে দুর্বল। উই হ্যাভ টু এঙ্গেজ ইন দ্য মোস্ট ডিগ্রেডিং অফ জবস, এবং আমাদের সবচাইতে খারাপ কাজগুলো করতে হয়। দিজ মডেস্ট ইয়েট সাবমিসিভ ওয়ার্ডস ওয়ার রিটেন বাই আ ওমেন ফ্রম দ্য হাইয়েস্ট সোশ্যাল ক্লাস, অর্থাৎ এই যে লেখাগুলা, বুঝতেই পারছি যে লেখাটা যেহেতু পাওয়া গেছে চিঠি, এবং আমরা বলেছি যে বেশিরভাগ মহিলারা কিন্তু শিক্ষার অ্যাক্সেস পেতেন না, তার মানে কি উনি খুবই হাই ক্লাস সোসাইটির কোনো একজন মহিলা হবেন, যেহেতু ওনার লেখা একটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি সোসাইটির একটা খুব প্রিভিলেজ ক্লাস থেকে আসার পরেও নিজেকে উনি এই ধরনের, বা ওনার সময়কার মহিলাদের সম্পর্কে উনি এই কথা বলছেন। তো আন্ডার প্রিভিলেজড যারা বা সমাজের নিম্ন স্তরে যারা ছিল তাদের কি অবস্থা, এটা আমরা কিন্তু চিন্তা করে দেখতে পারি। This is a pertinent description of the humiliation, weakness and total subjugation of women in Chinese society. ভয়াবহ কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। উইল ডুরান্ট বলছেন যে
দিস ওয়াজ দি ওপিনিয়ন অফ অ্যান অ্যারিস্টোক্র্যাটিক ওমেন, অর্থাৎ একজন সমাজের প্রথিতযশা মহিলা এই মতামতটা দিয়েছেন, তাহলে আই ডেয়ার নট ইম্যাজিন দ্য কন্ডিশনস অফ ওমেন ফ্রম আ লোয়ার সোশ্যাল ক্লাস। আমি ভাবতেও চাই না যে সমাজের নিম্ন স্তরের মহিলাদের কী অবস্থা ছিল। ফু শুয়ান একজন চাইনিজ কবি, তিনি এই মহিলাদের সিচুয়েশন নিয়ে একটা কবিতা লিখেছেন। আমি দেখব যে গুগলে এই কবিতাটা পাওয়া যায় কি না, পাওয়া গেলে পরে আমি সেই কবিতাটা স্ক্রিনে দিয়ে দেব। এই কবিতাটা একটু লম্বা, বাট মূল সামারি এই কবিতার হচ্ছে যে মহিলাদেরকে আসলে অত্যন্ত খারাপভাবে ট্রিট করা হয়। তো এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে চাইনিজ সভ্যতায় মহিলাদেরকে কিভাবে দেখা হতো। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইন্ডিয়ান সভ্যতায় মহিলাদেরকে কিভাবে দেখা হতো। সেখান থেকে আমরা একটা ধারণা পাবো যে বিভিন্ন সভ্যতার আসলে কি রূপ এবং তাদের মহিলাদের কি ট্রিটমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।